মধ্যপ্রাচ্য দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে অস্থির ও সংবেদনশীল অঞ্চলগুলোর মধ্যে একটি। এই অঞ্চলের শক্তিধর রাষ্ট্রগুলোর ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, ধর্মীয় বিভাজন, জ্বালানি সম্পদের আধিপত্য এবং কৌশলগত সামরিক অবস্থান সব মিলিয়ে এক জটিল শক্তির ভারসাম্য তৈরি করেছে। সাম্প্রতিক সময়ে আমেরিকা ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি এই ভারসাম্যকে নতুন করে নাড়া দিয়েছে। এই অভিযানের মাধ্যমে ইরানের বিরুদ্ধে ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে এবং এতে ইরানের শীর্ষ নেতৃত্ব ও সামরিক অবকাঠামোর ওপর বড় একটা আঘাত হানার দাবি করা হয়েছে। বিশেষ করে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার খবর আন্তর্জাতিক রাজনীতিতে একটা গভীর আলোড়ন সৃষ্টি করেছে। যদিও এই তথ্যের স্বাধীনভাবে যাচাই করা সবসময় সম্ভব হয় না, তবুও এই তথ্য যদি সত্যি হয় তবে তা ইরানের রাজনৈতিক কাঠামো এবং মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যের ওপর একটা ব্যাপক প্রভাব ফেলতে পারে। এই প্রবন্ধে অপারেশন এপিক ফিউরির সামরিক দিক, ভূরাজনৈতিক প্রভাব, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি, বৈশ্বিক শক্তির প্রতিক্রিয়া এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করব বা বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো অপারেশন এপিক ফিউরি কি এবং কেন এই এপিক ফিউরি হলো। অপারেশন এপিক ফিউরি হলো আমেরিকা আর ইসরায়েলের যৌথ একটি সামরিক অভিযান, যার লক্ষ্য হলো ইরানের সামরিক ক্ষমতাকে দুর্বল করা এবং ইরান জুড়ে তাদের প্রভাব কমিয়ে নিয়ে আসা। এই অভিযানের নেতৃত্ব দিচ্ছে ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড। আমেরিকার সামরিক সূত্র বলছে এটি ইতিহাসের অন্যতম জটিল এবং বৃহৎ একটা আকাশ অভিযান। এই অভিযানে ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক বোমারু বিমান, স্টেলথ ফাইটার জেট, ড্রোন এবং সমুদ্র থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র। বিমান বাহিনী রণতরী থেকে একযোগে বহু বিমান এখানে ওড়ানো হয়েছে এবং ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি, প্রশাসনিক ভবন, প্রতিরক্ষা অবকাঠামোর ওপর হামলাও চালিয়েছে সেই বিমানগুলি। এই ধরনের অভিযান সাধারণত বহু বছর ধরে পরিকল্পনা করে করা হয় এবং এতে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হয়, স্যাটেলাইটে নজরদারি চলে, অপারেশন বা সাইবার অপারেশন এবং মিত্র দেশগুলির সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপারেশন শুরু হয় 28শে নভেম্বর রাতে, যখন আমেরিকা ও ইসরায়েল একযোগে ইরানের রাজধানী তেহরান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে বিমান হামলা চালায়। প্রথম ধাপে হামলার লক্ষ্য কী ছিল এবার জানাবো। ইরানের সামরিক কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র ঘাঁটি, পারমাণবিক গবেষণা অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, রাজনৈতিক প্রশাসনিক ভবন। এই হামলায় ইরানের শীর্ষ নেতৃত্বের ওপর বড় ধরনের আঘাত হানা হয়েছে বলে তেমনটাও দাবি করেছে আমেরিকা। যদি সত্যি আলী খামেনি নিহত হয়ে থাকেন তবে তা ইরানের জন্য একটা বিশাল রাজনৈতিক সংকট সৃষ্টি করতে পারে। ইরানের রাজনৈতিক কাঠামোতে সর্বোচ্চ নেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, বিচার বিভাগের ওপর প্রভাবশালী, গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তের চূড়ান্ত কর্তৃপক্ষ। এই পদের পরিবর্তন হলে ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই শুরু হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। ইরানের সংবিধান অনুযায়ী নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করে অ্যাসেম্বলি অফ এক্সপার্টস নামে একটি ধর্মীয় পরিষদ। তবে যুদ্ধ পরিস্থিতিতে এই প্রক্রিয়া অত্যন্ত জটিল হয়ে উঠতে পারে। ইরান এই হামলার জবাবে তাদের দ্রুত প্রতিক্রিয়া দেখায়। তারা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক ঘাঁটিগুলোকে তাদের লক্ষ্যবস্তু বানায়। ইরান দীর্ঘদিন ধরে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার কৌশল ব্যবহার করে। এর অর্থ হলো সরাসরি যুদ্ধের বদলে প্রক্সি গোষ্ঠী ব্যবহার, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, সাইবার আক্রমণ, আঞ্চলিক মিত্রদের মাধ্যমে প্রতিশোধ। এই কৌশলের ফলে যুদ্ধ দ্রুত পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে থাকে। ইরানের অন্যতম শক্তিশালী আঞ্চলিক মিত্র হল হিজবুল্লাহ, যা লেবানন ভিত্তিক বা লেবাননে একটা শক্তিশালী সশস্ত্র সংগঠন হিসাবে পরিচিত। হিজবুল্লাহর হাতে রয়েছে হাজার হাজার রকেট, রয়েছে ড্রোন, রয়েছে প্রশিক্ষিত যোদ্ধা। যদি তারা সরাসরি যুদ্ধে অংশ নেয় তবে ইসরায়েলের উত্তর সীমান্তে বড় ধরনের একটা সংঘাত শুরু হবার সম্ভাবনা রয়েছে। এই সংঘাতের একটা উদ্বেগজনক দিক হলো এর ভৌগোলিক বিস্তার।
প্রতিবেদনে বলা হয়েছে যে শ্রীলঙ্কার উপকূলের কাছে একটি ইরানি নৌজাহাজে হামলা হয়েছে। এটি দেখায় যে যুদ্ধ শুধুমাত্র মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই, বরং ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত হতে পারে। এই ধরনের পরিস্থিতি আন্তর্জাতিক বাণিজ্য এবং জাহাজ চলাচলের ওপর বড় প্রভাব ফেলতে পারে। বিশ্ব রাজনীতির প্রতিক্রিয়া, এই সংঘাত বিশ্ব রাজনীতিতে নতুন করে একটা উত্তেজনা সৃষ্টি করেছে। বিশেষ করে তিনটি বড় শক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি? রাশিয়া দীর্ঘদিন ধরে ইরানের সঙ্গে কৌশলগত সম্পর্ক একটা বজায় রেখেছে। তারা সম্ভবত কূটনৈতিকভাবে ইরানকে সমর্থন করতে পারে। চীন মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা চায়, কারণ তাদের জ্বালানি সরবরাহের বড় অংশ এই অঞ্চল থেকে আসে। ইউরোপীয় দেশগুলো সাধারণত সংঘাত কমানোর পক্ষে অবস্থান নেয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ মানেই তেলের বাজারে একটা বড় অস্থিরতা। যদি পারস্য উপসাগর বা হরমুজ প্রণালী জাহাজ চলাচল ব্যাহত হয়, তাহলে বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ করে বেড়ে যেতে পারে। এর ফলে বৈশ্বিক মুদ্রাস্ফীতি বাড়বে, জ্বালানি সংকট তৈরি হতে পারে, উন্নয়নশীল দেশগুলো একটা বড় অর্থনৈতিক চাপের মুখে পড়তে পারে এবং বৈশ্বিক নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন হতে পারে। এই সংঘাতের একটি বড় ঝুঁকি হলো এটি বড় আকারের আন্তর্জাতিক যুদ্ধের রূপ নিতে পারে, বিশেষ করে যদি ইরান সরাসরি আমেরিকা ঘাঁটিতে বড় হামলা চালায়, ইসরায়েল ও হিজবুল্লাহ পূর্ণমাত্রা যুদ্ধে জড়িয়ে পড়ে, রাশিয়া বা অন্য শক্তি সরাসরি জড়িয়ে পড়ে, তাহলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। যুদ্ধের পাশাপাশি কূটনৈতিক প্রচেষ্টাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যুদ্ধ বন্ধের আহ্বান জানাতে পারে। মধ্যস্থতাকারী হিসাবে কাতার, তুরস্ক, ইউরোপীয় দেশগুলো ভূমিকা রাখতে পারে। তবে যুদ্ধ শুরু হলে তা থামানো সবসময় সহজ হয় না। বর্তমান পরিস্থিতি থেকে কয়েকটা সম্ভাব্য ভবিষ্যৎ চিত্র উঠে আসছে। কি সেই চিত্র? দেখুন, যদি সীমিত যুদ্ধ হয়, যদি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধ হয় এবং আন্তর্জাতিক মধ্যস্থতায় যদি যুদ্ধ বিরতি হয়, আর দীর্ঘমেয়াদী প্রক্সি যুদ্ধ, প্রত্যেকটা পরিস্থিতির একটা নিজস্ব ঝুঁকি এবং প্রভাব রয়েছে। অপারেশন এপিক ফিউরি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটা বড় মোড় তৈরি করেছে। এটি শুধু একটি সামরিক অভিযান নয়, বরং একটি বৃহত্তর ভূ রাজনৈতিক সংঘাতের অংশ। এই সংঘাতের প্রভাব শুধু ইরান, ইসরায়েল বা আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এর প্রভাব পড়তে পারে বিশ্বের অর্থনীতি, আন্তর্জাতিক নিরাপত্তা এবং বৈশ্বিক শক্তির ভারসাম্যের ওপর। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখা। সেই কূটনৈতিক সমাধানের পথ খোলা রেখে ইরান, ইসরায়েল, আমেরিকা কি সত্যিই তারা যুদ্ধ বন্ধের পথে হাঁটবে, নাকি যুদ্ধ আরও শক্তিশালী হবে? অবশ্যই নজর থাকবে আমাদের, আর আপডেটের জন্য আপনাকে নজর রাখতে হবে আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।